একাদশ শ্রেণীর ইতিহাস ক্লাসে আজকে তোমাদের স্বাগত জানাই। 2020 সালে এই করোনার আবহে তোমরা যারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, ভর্তি হয়েছো এবং তোমাদের পড়ার বিষয় হিসেবে ইতিহাসকে নির্বাচন করেছো, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। এখানে যেহেতু ইন্টারাকশনের কোনো সুযোগ নেই, তাই তোমাদের কাছ থেকে জেনে নিতে পারছি না যে কেন তোমরা এই বিষয়টিকে সিলেক্ট করেছো। তো ভার্চুয়ালি আমি কিছু উত্তর ভেবে নেব যে এই উত্তরগুলোই তোমরা হয়তো দেবে। তো সেই হিসেবেই আমি যদি তোমাদের জিজ্ঞেস করতাম যে ইতিহাস কেন নিয়েছো, হয়তো তোমরা মনে মনে উত্তর দিতে যে ভালো লাগে তাই। ভালো বিভিন্ন সাবজেক্টই লাগতে পারে, কিন্তু এই ইতিহাস হচ্ছে এমন একটি সাবজেক্ট যে সাবজেক্ট তুমি যা নিয়েই পড়বে না কেন তারই ইতিহাস জানার দরকার হবে। আর ইতিহাস যদি তুমি না জানো তাহলে কিন্তু কোনো বিষয়ের পড়া তোমার সম্পূর্ণ হবে না। তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি বিজ্ঞানী হও, যা কিছুই নিয়ে তুমি পড়াশোনা করো না কেন তার ইতিহাস তোমাকে জানতে হবে। ইতিহাস মানে আমরা এতদিন জানতাম যে সেটা হচ্ছে যে অতীতের যে ঘটনা, অতীতের ঘটনার ধারা বিবরণী, মানে সেগুলোকে লিপিবদ্ধ করা হয় ক্রমিক অনুসারে, সেগুলোই হচ্ছে ইতিহাস। এটা আমরা এতদিন পর্যন্ত জানতাম যে ইতিহাস হলো অতীতের কাহিনী যেগুলিকে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়। আসলে সেটা কিন্তু নয়। ঐতিহাসিক ইএইচকার একটি খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন যে ইতিহাস বলতে তিনি বলেছেন যে ইতিহাস হচ্ছে কতগুলো ভাঙা টুকরো নিয়ে একটি বিশাল ধাঁধা, যার কিছু টুকরো হারিয়ে গেছে। মানে অতীতের যে ঘটনা থেকে আমরা আগামী দিনে পথ চলবো, সেই পথ চলতে আমাদের যে ধারণার দরকার, সেই ঘটনাটির সঠিক ব্যাখ্যা দরকার, সেই ব্যাখ্যা করতে গেলে যা দরকার সেটা হচ্ছে ইতিহাসের উপাদান। সেই উপাদানগুলির যদি কয়েকটি হারিয়ে যায় তাহলে একটি, যদি তুমি ভাঙা ফ্লাওয়ার ভাস বলো বা অন্য কিছু একটা বলো, সেটা যদি ভেঙে যায় হাত থেকে পড়ে, আর তাকে যদি তুমি আঠা দিয়ে টুকরো টুকরো করে জোড়া লাগিয়ে আবার সেই পুনরায় নতুন অবস্থায় ফিরিয়ে দিতে চাও, তার মধ্যে যদি দু একটা টুকরো হারিয়ে যায় তাহলে কিন্তু সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। ইতিহাস হচ্ছে ঠিক তাই। যে কোনো বিষয় নিয়ে একদম অতীতকাল থেকে, প্রাচীনকাল থেকে, মানুষের সভ্যতার সেই উষালগ্ন থেকে মানুষ যেভাবে সেই কাজটি করে এসেছে, যেভাবে তার বিবর্তন ঘটিয়েছে, যেভাবে তার উন্নতি ঘটিয়েছে, সেইটার ধারাবাহিক যে শিক্ষা, সেই শিক্ষা থেকেই আমরা বর্তমান দিনে দাঁড়িয়ে আছি এবং আগামী দিনেও আমরা সেই শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু যদি কোনো উপাদানের কোথাও মিসিং থাকে তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের পূরণ হবে না। প্রথম অধ্যায় তোমাদের আছে ইতিহাস চেতনা। তার আগে বলে নিই তোমাদের ইতিহাসের সিলেবাসটি কীরকম। একাদশ শ্রেণীর মূলত 80 নম্বর হচ্ছে থিওরি, লিখিত পরীক্ষার 20 নম্বর হচ্ছে তোমাদের প্রজেক্ট। এই 80 নম্বরের মধ্যে তোমাদের 24টি থাকবে MCQ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে একটি কোশ্চেন দেওয়া থাকবে, তার 4টি উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে। আর 16টি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলি 1 নম্বরের প্রশ্ন। তাহলে 24 আর 16 40, আর 5টি বড় প্রশ্ন করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, 5 8 40, 40 বড় প্রশ্ন, 40 ছোট প্রশ্ন, 80। আর 20 নম্বর হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্টের বিষয়টা নিয়ে আমি পরে একটা ক্লাসে তোমাদের বিস্তারিত বলবো যে প্রজেক্ট বিষয়টা আসলে কি করতে হয়, এটা নিয়ে এর উদ্দেশ্য কি, সেই সমস্ত। তো আজকে সরাসরি আমরা একদম প্রথম অধ্যায় চলে যাব। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ইতিহাস চেতনা। তো ইতিহাস চেতনা মানে হচ্ছে বোধ, যে ইতিহাস আমরা বুঝবো কী করে। যে ধরো অতীতের সব কাহিনী কি ইতিহাস না। আমরা যদি কোনো একটা রাক্ষসের কাহিনী পড়ি, কোনো ব্যঙ্গমীর কাহিনী পড়ি, কোনো রাজকন্যা পরীর কাহিনী পড়ি বা সেই গল্পগুলো শুনি, সেগুলোও তো অতীতের। তাহলে কি সেগুলো ইতিহাস না? তাহলে ইতিহাসের সাথে এগুলো কি? এগুলো হচ্ছে গল্প। তাহলে কোনগুলো গল্প আর কোনগুলো ইতিহাস? ইতিহাস হচ্ছে সেইগুলো যেগুলো কোনো তথ্য প্রমাণের দ্বারা প্রমাণিত, যার এগেনস্টে কোনো তথ্য প্রমাণ আছে। তাহলে যার কোনো তথ্য নেই, যার কোনো প্রমাণ নেই, সেটা কিন্তু ইতিহাস নয়। এই দিক থেকে দেখতে গেলে কিন্তু বিজ্ঞানের সাথে ইতিহাসের একটি মিল আছে। দেখো, যে কোনো প্রমাণ ছাড়া কোনো ঘটনাকে আমরা ইতিহাস বলতে পারি না। যদি কোনো প্রমাণ না থাকে, যদি কোনো রেকর্ড না থাকে, যদি কোনো তথ্য না থাকে, কোনো উপাদান না থাকে, তাহলে সেটি নিছকই একটি গল্প গাথায় পরিণত হয়। ইতিহাসকে তোমরা জানো যে 3টি যুগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই প্রাচীন যুগের 3টি পার্ট আছে। প্রাচীন যুগের 3টি পার্ট, একটি হচ্ছে যে প্রাগ ঐতিহাসিক যুগ, একটা প্রায় ঐতিহাসিক যুগ, আর একটা হচ্ছে ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগ আমরা কোন সময় এটাকে বলবো না? প্রাগ ঐতিহাসিক যুগ হচ্ছে যে এই যে বুদ্ধিমান মানুষের যবে থেকে জন্ম হয়েছে, তো সেই মানুষের জন্ম থেকে শুরু করে
যতদিন পর্যন্ত না মানুষ লিখতে জানতো, লিখিত উপাদান যতদিন পাওয়া যায়নি, সেই সময়টিকে আমরা বলি প্রাগৈতিহাসিক যুগ। যতদিন মানুষের কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি। আর প্রাগৈতিহাসিক যুগ যে সময়ের মানুষের কোনো লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু তা পাঠ করা সম্ভব হয়নি। লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু পাঠ করা সম্ভব হয়নি, তো সেই সময়টিকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। আর যে সময়ের লিখিত উপাদান পাওয়া যায় এবং সেই উপাদান পাঠ করা সম্ভব হয়েছে, তো সেই সময়কালটিকে আমরা বলি ঐতিহাসিক যুগ। লিখিত উপাদান পাওয়া গেছে অথচ পাঠ করা সম্ভব হয়নি, এরকম একটি উদাহরণ সিন্ধু লিপি। ভারতবর্ষের যে সিন্ধু সভ্যতা, সেই সিন্ধু সভ্যতার সিন্ধু লিপি সেই সময় মানুষ লিখতে জানতো, কিন্তু সেই লেখাটা এখনও আমরা পাঠ করতে পারিনি। তো এই সময়টাকে, ইতিহাসটিকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। ভারতবর্ষে ঐতিহাসিক যুগের সূচনা, ঐতিহাসিকগণ বলেছেন যে ওই অশোকের শিলালিপি হচ্ছে প্রথম পঠিত শিলালিপি। আবার কেউ কেউ বলেন যে সহগর লিপিটাও হচ্ছে প্রথম পাঠ করা সম্ভব হয়েছে। তো যাই হোক, মোটামুটি ওই সময় থেকেই ভারতবর্ষে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে আর্য যে যুগ, আর্য সভ্যতা, সেই যুগে তো বেদ রচিত হয়েছে, তাহলে কেন সেই সময়টিকে আমরা ঐতিহাসিক যুগ বলছি না? তার কারণ হচ্ছে আর্যরা কিন্তু কোনো লিপির ব্যবহার জানতো না। ওই যে বেদকে শ্রুতি বলা হয় না, ওরা মুখে মুখে সেটাকে স্মৃতিতে ধরে রাখতো। লিপির প্রচলন কিন্তু ওই বৈদিক যুগে সেইভাবে ছিল না। তো এই লিপির প্রচলন প্রথম আমরা দেখলাম যে মৌর্য যুগে অশোকের যে শিলালিপি, সেই শিলালিপি সেটি প্রথম পাঠ করা সম্ভব হলো। তো সেখান থেকে ভারতবর্ষে ঐতিহাসিক যুগের সূচনা হলো। এবার হচ্ছে ইতিহাসের বিভিন্ন যে উপাদান, কোন উপাদানগুলি থেকে আমরা ইতিহাস রচনা করতে পারি। ইতিহাসের উপাদান মানে যে সোর্সগুলো থেকে আমরা যাচাই করে, তথ্য যাচাই করে সেই সময়ের ইতিহাসের একটি বিবরণী দিতে পারি। তো সেই উপাদানগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে লিখিত আর একটি হচ্ছে অলিখিত উপাদান। প্রাচীনকালের যে ইতিহাস, সেই ইতিহাস মূলত সবই অলিখিত উপাদান। অলিখিত উপাদান সেগুলো কি কি? সেগুলো হতে পারে কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান মানে মাটি খুঁড়ে সেই মাটির তলা থেকে কোনো প্রাপ্ত জিনিস, সেগুলোকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। সেগুলি হতে পারে কোনো নৃতাত্ত্বিক উপাদান। নৃতাত্ত্বিক উপাদান মানে ধরো কোনো মাথার খুলি, কঙ্কাল, হাড়, এই সমস্ত, সেগুলোও হচ্ছে যে তোমার নৃতাত্ত্বিক উপাদান। এগুলো হচ্ছে অলিখিত ইতিহাসের উপাদান। এছাড়াও অলিখিত উপাদানগুলির মধ্যে আছে ধরো জীবাশ্ম, যে কোনো একটা দুর্ঘটনায় পৃথিবী হয়তো অনেকবার হয়েছে কি কোনো একটা ব্যাপক অংশের প্রজাতি তারা লুপ্ত হয়ে গেছে পৃথিবীর ব্যাপক পরিবর্তনের ফলে, আবহাওয়া পরিবর্তনের ফলে হতে পারে, ভূকম্পজনিত পরিবর্তনের ফলে হতে পারে। তো তার ফলে যে চাপা পড়ে গেছে সেগুলো জীবাশ্ম পাওয়া যায়, সেটাও কিন্তু ঐতিহাসিক উপাদান। জীবাশ্ম ছাড়া মানুষ যে হাতিয়ারগুলো ব্যবহার করতো, সেই হাতিয়ারের বিবর্তন কিভাবে হলো, সেই হাতিয়ারগুলোও কিন্তু ঐতিহাসিক অলিখিত উপাদান। এছাড়া বিভিন্ন চিত্র, যেমন ধরো গুহা চিত্র, গুহার মধ্যে যে চিত্রগুলো আঁকতো, বিশেষ করে স্পেনের যে আলতামিরা গুহা, মধ্যপ্রদেশের ভীমবেটকায় গুহার মধ্যে যে ছবিগুলো আঁকা হতো, সেগুলোও কিন্তু ওই অলিখিত ইতিহাসের উপাদান। বিভিন্ন সমাধি ক্ষেত্র হতে পারে, কোনো ধর্মস্থান হতে পারে, তো এই সমস্ত অলিখিত উপাদান। ইতিহাসের লিখিত উপাদান কী কী? ইতিহাসের লিখিত উপাদান হচ্ছে ধরো তোমার কোনো ধর্মগ্রন্থ হতে পারে, তারপর কোনো সাহিত্য গ্রন্থ হতে পারে, জীবনী গ্রন্থ হতে পারে। এই সমস্ত যে গ্রন্থ পরবর্তীকালে আধুনিক যুগে তোমার সরকারি দলিলপত্র, পুলিশ রেকর্ড, গোয়েন্দা রিপোর্ট, এগুলোও হচ্ছে সব লিখিত উপাদান। এখন যদি এরকম কোনো প্রশ্ন আসে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানগুলি কী কী, বা হচ্ছে যে প্রাচীন ইতিহাস রচনার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, তাহলে এরকম যদি প্রশ্ন আসে, তাহলে প্রথমে এই উপাদানগুলির যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা তোমাকে বলতে হবে যে উপাদানগুলির প্রয়োজনীয়তা হচ্ছে যে উপাদান ছাড়া, কোনো তথ্য প্রমাণ ছাড়া কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দেওয়া যায় না, সেই ব্যাখ্যাটি কখনো ইতিহাস হয়ে ওঠে না। তাহলে ইতিহাস রচনা করতে গেলে যেটি সব থেকে জরুরি, সেই জরুরি উপাদানটি সেটি হচ্ছে যে ইতিহাসের বিভিন্ন উপাদান বা সোর্স। তো এই সোর্সগুলিকে প্রধানত বললাম যে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অলিখিত, একটি লিখিত। ওগুলোকে হেডিং করতে হবে। অলিখিত উপাদান হেডিং করলে, অলিখিত উপাদান হেডিং করে দুটি সাব পয়েন্ট হতে পারে, প্রত্নতাত্ত্বিক উপাদান, নৃতাত্ত্বিক উপাদান। লিখিত উপাদান, লিখিত উপাদানের মধ্যে তুমি বিভিন্ন যে পয়েন্টগুলো করবে সেটা হচ্ছে যে বিভিন্ন ধর্মগ্রন্থ, জীবনী গ্রন্থ, বিভিন্ন সাহিত্যিক উপাদান, তারপর হচ্ছে বিভিন্ন মহাকাব্য, পুরাণ। এই পুরাণ নিয়ে পরে প্রশ্ন আসে যে পুরাণ কীভাবে ইতিহাস রচনার উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো এইগুলো, তাছাড়া হচ্ছে সরকারি দলিলপত্র, পুলিশ গোয়েন্দা রিপোর্ট, এগুলোকে এইভাবে আলাদা আলাদা করে দুটি ভাগে, দুটি মূল ভাগ, অলিখিত, লিখিত। এই অলিখিতর মধ্যে এই ভাগগুলি, লিখিতর মধ্যে এই ভাগগুলি। এটি কিন্তু একটি বড় প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
আমরা পরের দিন পরের ক্লাসে আলোচনা করব ইতিহাস রচনার যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, এই সমস্ত ইতিহাস রচনার যে বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো আছে সে বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আশা করি এই ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলোও জানাবে, মানে কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও পরের অন্য কোনো ক্লাসে এগুলোকে আবার একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের প্রজেক্ট নিয়ে একটি ক্লাস আমি খুব সত্তর, মানে কেন প্রজেক্ট, কী বিষয় বলেছি সেটা নিয়েও একটি ক্লাস দেব। তো আশা করি তোমাদের প্রথম ক্লাস ভালো লেগেছে। ইতিহাস বিষয়টি তোমাদের মানে আগ্রহ সৃষ্টি করবে, মানে যেটিকে নিরস বিষয় হিসেবে অনেকেই ভেবে থাকে। এখন সব বিষয়েই স্কোরিং সাবজেক্ট, এমন নয় যে ইতিহাসে নম্বর কম ওঠে, ইতিহাসে নম্বরও বেশি ওঠে এবং ইতিহাস একটি মনোগ্রাহী সাবজেক্ট। অন্য সাবজেক্টের মতো এই সাবজেক্টটিও তোমাদের মনের ভিতরে জায়গা করে নিতে পারবে এবং ভবিষ্যতেও তোমাদের এটি একটি কাজে লাগবে। শুধু কর্মজীবনে প্রবেশ করার ক্ষেত্রে নয়, জীবনে চলার পথেও তোমাদের এই ইতিহাসের অভিজ্ঞতা, তোমাদের নিজেদের চারিপাশের যে ইতিহাসের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাও কাজে লাগবে এবং এই দৃষ্টিভঙ্গি তোমাদের মধ্যে গড়ে উঠবে, এই আশা রেখে আজকের ক্লাস শেষ করছি।